যেটা হচ্ছে সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে কি একটা ইয়ে আছে, আনরেস্ট আছে? আনরেস্ট আছে কিনা আমি জানি না, আমি ক্যান্টনমেন্টের ভেতরে কথা বলতে পারবো না, কিন্তু আমার কথা হলো কি, যেহেতু আমরা একটা ট্রাইব্যুনাল করছি, হুম সেই ট্রাইব্যুনাল যদি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়, তো গ্রেপ্তারি পরোয়ানা তো আপনাকে তামিল করতে হবে ভাই, হুম হুম এটা তো আইন। এবং হুম এই এই যখনই গ্রেপ্তারি পরোয়ানা দেবে তখনই তাদেরকে ক্লোজ করতে হবে, এবং তাদেরকে তাদের আওতার মধ্যে রাখতে হবে, এটা তো আইনের মধ্যে পড়ছে। এখন হুম হুম আইনটা তো সবার জন্য প্রযোজ্য, হুম আইন তো আইনই, আইনের কিন্তু কোনো আলোচনা নাই। কিন্তু আমি একটা কথা বলি ভাই, এগুলি আরো আগে হওয়া উচিত ছিল। আরো আগে হওয়া উচিত ছিল কেন? আপনি দেখেন, আমরা কিন্তু দেখেছি যে গুম যেটা, মানে গুম তো হুম হয়েছে, হুম এখনো কিন্তু আপনি দেখবেন কিছু আওয়ামী ন্যারেটিভ দেখা, কিছু লোক আছে তারা বলার চেষ্টা করে যে আয়না ঘর বলতে কিছু ছিল না। তো এই সমস্ত ফাইজলামিক কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। আয়না ঘর ছিল না তো এগুলি কি আবিষ্কার হলো? এই লোকগুলি গুম হয় না, আয়না ঘর ছিল তো ইলিয়াস আলী কই, চৌধুরী হুম আলম কই, একজন ব্যবসায়ী ছিল না চট্টগ্রামে, আপনি খেয়াল আছে, জামাল উদ্দিন, যাকে হুম হুম প্রথম গুম করা হয়েছিল, কই সে? হুম 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 তো এগুলি জবাব কি ওই সময়কার সরকারকে দিতে হবে না? দিতে হবে, কাজেই। এবং তারপর আমরা কি দেখলাম, আপনি দেখবেন এই যে ইনিয়া গুম কমিশনের একটা আপনার ডকুমেন্টারি কিন্তু দেখলাম আছে, সেটার মধ্যে হুম দেখলাম যে ওরা কিভাবে, মানে গুম কমিশন যখন গেছে বিভিন্ন ঘরের খোঁজে যখন গেছে, তখন সেগুলিকে তারা রিকনস্ট্রাকশন করে ফেলেছে। যেখানে হ্যাঁ একটা হ্যাঁ দরজা ছিল সেখানে তারা দেয়াল বানাই দিছে। আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ কবে বানাইছে? এটা তো বানাইছে বলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর। হুম হুম পতনের পর এই কাজগুলি কে করলো? পতনের হুম পর এই কাজগুলো, এই যে আপনার নমুনাগুলি, এই যে আপনার ইগুলো, আপনার এই যে আলাদা। মানে প্রমাণগুলো, আলামত গুলো তাদের নষ্ট করলো, এটা কে করলো? কেন করলো? হুম এই কারণে করলো যে তারা এটাকে জানাতে চায় না। কে জানাতে হুম চায় না? তার হুম মানে যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তারা জানাতে চায় না। তো হুম যাদের হুম আমলে এটা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন না? প্রয়োজন তো। হুম হুম যেই হুম হোক, হুম হুম আইনটা তো সারা দেশের জন্য, খালি একটা ভূখণ্ডকে বাদ দিয়া তা তো আইন না। আইন পুরোটাই আইন, পুরো দেশের জন্য না, আইন। সেনা দপ্তর তো বলছে যে তারা মানে ক্লোজ করছে তাদেরকে, হেফাজতে নিছে, এবং তারা আহ, মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী হবে হ্যাঁ, সবকিছু। আমি এটাই বলছি যে সেনা দপ্তরের ভূমিকা খুব ভালো, আমার কাছে পছন্দ হয়েছে। সঙ্গে হুম সঙ্গে সেনাবাহিনী যে ভূমিকাটা নিছে, দিস ইজ গুড। কিন্তু এইটাকে কেন্দ্র করে এই যে কিছু লোক যে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করছে, এটা তো এই দেশটাকে একটা অস্থিরতার মধ্যে ঢুকাই দিত। ওই যে মধ্যরাতে আমাদের সময়, বাংলাদেশ সময় রাত 4টার সময়, ওই যে এই পিনাকি বাবু, আমি যাকে ব্রাহ্মণ পীর বলি, তার অনেক মুরিদ আছে এই দেশে, কতগুলো হুম অর্ধশিক্ষিত লোক তার মুরিদ। এবং হুম তারা মনে করে এই ব্রাহ্মণ ইসলামকে রক্ষা করবে। আরে হুম পৃথিবীর ইতিহাস দেখুক না, ইসলামের ইতিহাস দেখতে পায় না? ইসলামের ইতিহাসে এই সমস্ত ব্রাহ্মণরা নানা রকম, মানে বিধর্মীরা ইসলামকে রক্ষা করবে, এটা হয়? এটা কিসের মুসলমান তাই, আমি তো তাই তো বুঝি না। তো যারা তারা মনে করে সে রক্ষা করবে, সে রক্ষাকর্তা তাদের, প্রায় পয়গম্বরের মতো হয়ে গেছে আর কি, ওরে তারা পয়গম্বর মনে করে। তো এই হুম হুম ফাজিলটা মধ্যরাতে দেখানো প্রায়, সেটা কি বলতেছে, আপনারা এখনই রাস্তায় নামেন, এখনই ট্যাঙ্কের সামনে যে শুয়ে পড়েন, গাড়ির সামনে যে শুয়ে পড়েন, আর আমি এখানে বসে বসে শ্যাম্পেন খাই, আমি ফ্রান্সে বসে বসে মদ খাই। তো কিন্তু এগুলি কোনো কিছু করছে? কিন্তু কোনো এটা কিছু ট্যাঙ্ক হইলো? গাড়ি কি নাম ছিল নাকি? নাম ছিল? আরে ট্যাঙ্ক গাড়ি বাদ দেন, তার কথা অনুযায়ী কি একটা পিঁপড়া রাস্তায় নামছিল? বলেন। কারণ এই দেশের মানুষ অত পাগল এখনো হয় নাই যে হুম হুম ও বললে সবাইকে নামতে হবে। ধরেন আপনি তার কথা অনুযায়ী যদি কয়েকজন বাচ্চা পোলাপা নেমে যেত, হুম হুম যদি নামতো, নেমে তাহলে কি করতো? বলেন, তারা কেন নামতো? তারা নামতো মানে আর্মির সঙ্গে ফাইট করার জন্য। এবং তারা হুম তখন হুম একটা ভাঙচুর করতো, যদি তার কথা শুনতো কেউ। ভাগ্যে শুনে হুম নাই, হুম ওরা হয়তো বুঝতে পারছে ওই তো অপ্রকৃতস্থ অবস্থায় আছে, এটা বুঝতে পারছে মানে আমার ধারণা, বুঝে নিয়ে তারা কেউ নামে নাই। হুম তো হুম হুম এরকম এরকম লোক হলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ, আমাদের কিছু কিছু লোকের কাছে গুরুত্ব। এরা চাচ্ছে, এরা অলওয়েজ চায় যে দেশের মধ্যে একটা আওলা ঝাওলা লাগে যায়, হুম এবং হুম দেশের মধ্যে একটা ঝামেলা হলে পরে তাদের ভিউ বাড়ে। হুম এটাই হুম তো, হুম এটাই তো মূল কাজ এদের। তো মানে, হুম হুম মানে কি বলবো, তারা দেশটাকে দেশটাকে নষ্ট করার জন্য এই দেশ থেকে চলে গেছে।
যে ওই দূরের থেকে এই দেশটাকে কিভাবে ক্ষতি করা যায় তারা এই কাজ করেছে। 1 বছর উপরে হয়ে গেছে, সে ফ্রান্স থেকে আসে না কেন? আসে না হলে এই কারণে ওখানকার আরামদায়ক জীবনযাপন সে নষ্ট করতে চায় না। ওখানে বসে বসে সে জ্ঞান দিচ্ছে পাবলিককে। আর ওর মতো জ্ঞানী রাস্তাঘাটে ফেফে করে ঘুরে, আর ওর হলো জ্ঞানী, ফালতু লোক একটা, জ্ঞান পাবে বলে এটা জ্ঞানী। মানে না, বাট মানে বাস্তবতা কিছু তো ঘটেনি, খামাখাই কিছুই না করে ঘটা নাই, অবস্থায়। আর কিছুই করে না, সেনাবাহিনী সে তো ওখানে বসে বলেনি বসে জ্ঞান দিচ্ছে। যে এদের বিচার হবে না, আহ, সেটা তো বলেনি, বলেনি তো, বলছে? সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে অ্যাকশনে গেছে। হ্যাঁ। সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে অ্যাকশনে গেছে, এবং সেনাবাহিনী অ্যাকশন যেটা গেছে আমি এটাকে সাপোর্ট করি। তারা আইনকে সম্মান দেখাইছে, এবং এটা হুম। এটা এখন যা হয় হবে, বিচার হবে, কেউ মুক্তি পাবে, কেউ শাস্তি পাবে, যা হবার হবে সে এটা হবেই। হুম। এটা তো হুম। 2টা মামলা ঘটনা, এটা আরো মামলা হয়তো হবে। হুম। 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 আসলে হয়েছে কি, আপনার এই আমি দেখেন, এই নির্বাচনের কথা বলতে বলতে আমি খুবই অজনপ্রিয় হয়ে গেছি। আমি বারবার বলি যে এই যে প্রথম এতেই রাজনৈতিক দলগুলোর একটা ভুলই হয়েছে, এত কিছু হইতো না যদি প্রথমেই যদি তারা মেয়াদটা বলতো যে ভাই 3 মাস বা 4 মাস, 4 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে, এখন ডেটটা ঘোষণা করে দাও, করে বাকি সব কাজগুলি কমপ্লিট করো। এই যে লম্বা আপনি টেনে টেনে নিয়ে আসলেন এত লম্বা সময় পর্যন্ত, এটি হলো এখন অনেকের এখন স্টেক হোল্ডার এইটা হয়ে গেছে, হলো কি, এই যে মাথা গরম হঠাৎ হয়ে করে গেছে। দায়িত্ব হ্যাঁ। পাওয়া, এই লটারি পাওয়ার মতো উপদেষ্টার পদ পাওয়া, এই হুম। লোকগুলির লোভের কারণে এটা হয়েছে। জাস্ট এই লোকগুলির বিশাল লোভের আপনি কারণে। একটা উপদেষ্টা বহর বানাইলেন, একটা মানে মনে হচ্ছে যেন একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেভাবে বানায় সেইভাবে বহর বানাচ্ছেন, উপদেষ্টার পর উপদেষ্টা, সহকারীর পর সহকারী, বিদেশ সফরের পর বিদেশ সফর, মানে কি একটা, মানে আমি একটু কিছুই বুঝলাম না। মানে এই লোকগুলি এই দেশটাকে ভালোই বাসে না, আচ্ছা, এই এই সুশীলা দেশটাকে কার্কি তারা কয়বার লুটপাটের গেছে? জন্য আসছে। সুশীলা কার্কির যাওয়া 15 বার। বিদেশ যাওয়া পড়ে না? গেছে? সে দায়িত্ব নেওয়ার পরে বন্ধু বন্ধু 15 বার না কতবার বিদেশ গেল, হ্যাঁ বোধহয় ইটালি গেছে নাকি, ইটালি যাবে। না, কি সুশীলা বলবেন কার্কি ভাই? গেছে? না, একবার যায় নাই তো এইগুলি ভাই। এইসব। হম। সে তো দেশ, সে তো বলতেছে ভাই আমার কাজ হলো এইটুকু। আর এরা মনে করে এদের কাছে সব, এদের দেখেন না প্রেস সেক্রেটারি সব। বলে আমরা সব করতে পারি, আমাদের সব করার ম্যান্ডেট আছে। ফালতু। না, এটাই কিন্তু হয়ে গেছে আপনার আপনার ইলেকশন বাইরে আপনি চলতে গেলেই আপনার ঝামেলা হবে। এই এখন এই সেই দিকে আমি মনে করি এটার দায় বিএনপির উপরে আছে, জামাতের উপরে আছে, কারণ তারা বড় দল হিসেবে তাদের প্রথমেই চাওয়া উচিত ছিল নির্বাচন। যাই হোক, এগুলি খুবই দুঃখজনক ভাই, দেশটা নিয়ে হুম। তারা ছেলে খেলা করতেছে। এবং ওই যে এক এক উপদেষ্টা বলছিল না 52 বছরে তারা পারে নাই, আমরা আশা করে দেবো, তারা কি করছে? তারা কি করছে এখন দেখি তার ফ্যামিলির নাম উঠছে, ওই বিপুল সম্পত্তি নিয়ে তারা ওটা দেখভাল করার দায়িত্বে আছে। এগুলো তো আমরা শুনতেছি। আরেক লোক, আরেক সাবেক সচিব, সে বলতেছে যে যে কি বিএম সাত্তার, সে বলতেছে যে 8 জন উপদেষ্টার সমস্ত দুর্নীতির তথ্য তার কাছে আছে, বলে নিয়ে 2 দিন পরে চুপ। চুপ কেন? তো মাল পাইছে, মাল টাল পাইছে সবার কাছ থেকে, পাই ব্ল্যাকমেলিং এর কাজ শেষ, সে এখন চুপ করে বসে রয়েছে। এইগুলি হুম। চলছে বুঝছেন, যে কে কারে ব্ল্যাকমেল করতে পারে, কত ভাবে ব্ল্যাকমেল করতে পারে, মাল মাল কামাইতে পারে, এগুলি চলছে দেশে। মানে খুবই হুম। দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য হলো তারা বিভিন্ন সময় বিভিন্ন লোককে দেখে মাথার উপর, এবং তারা আসে লুটপাট করার জন্য। একজন হুম। লুটপাট করে গেছে, আরেকজন এসে ওই কাজই করতেছে। খুবই দুঃখজনক দুই ভাই, খুবই দুঃখজনক, হতাশ হয়ে যায় মানে সব মিলে আমি আমাদের মধ্যে। কোনো সরকারের বাইরে রাজনৈতিক দল কারোর কোনো মধ্যে কোনো রেসপন্সিবিলিটি কিচ্ছু আমি দেখি না। একবার দেন। ঠিক আছে, ওকে। জি, থ্যাংক দর্শক, ইউ। আমরা মোটামুটি একটু গল্পের ছলেই আলোচনাগুলি করলাম। শুরুতেই যে বিষয়টা এখনো সমাধান হয়নি, এবং জুলাই সনদকে ঘিরে এখনো অনিশ্চয়তা পুরোপুরি ঠিক হয়নি। তার মধ্যে গণভোটের কখন হবে, কোন সময় হবে, এইটা। তারপরে হলো পিআর, এই ইস্যুটা কিন্তু এখনো ঝুলে আছে। এই ঝুলন্ত অবস্থায় আবার নির্বাচনের দিকে আগায় যাচ্ছে, কিন্তু যার কারণে প- নির্বাচন নিয়ে একদিকে আবার খুবই সবাই আশাবাদী, আবার আরেক দিকে অনেকে মনে করেন যে না, এই সব প্রক্রিয়ায় হয়তো আবার পিছিয়ে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে বাস্তব? না, বিষয়টা হলো কি, মানে যে ইস্যুগুলিকে নিয়ে আসা হয়েছে, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এগুলো এগুলো যদি নির্বাচনের পূর্ব শর্ত হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। এবং মনে হচ্ছে যেটা, যারা নাকি দাবিগুলো করছে তারা এটাকে নির্বাচনের পূর্ব শর্তের জন্য বানিয়ে ফেলেছে। যেমন এনসিপি, জামাত,
এনসিপি বিশেষ করে দেখলাম তারা বলতেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের যে মানে বিষয়ে একটা সুরাহা হওয়ার পরেই নির্বাচন হবে এবং জুলাই সনদের উপর ভিত্তি করেই নির্বাচন হবে। এখন জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন, জুলাই সনদ তো একভাবে হয়ে গেছে, একভাবে সবাই তো মোটামুটি যতটুকু পারে ঐক্যমত্য হয়েছে, কয়েকটাতে নোট অফ ডিসেন্ট আছে এবং কিছু জিনিস মানে নাই, সব মিলে একটা জায়গায় তো আসছে। এখন এটা বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে মূলত তারা আপত্তি তুলছে এবং বাস্তবায়নের ব্যাপারে কিভাবে হবে এই জন্য একটা তারা গণভোটের আয়োজন করার চেষ্টা করছে। মানে গণভোটে জনগণ যদি বলে যে বাস্তবায়ন এটা এটা হয়ে গেছে, বাস্তবায়ন তবে এভাবে হবে, তাহলে সেভাবে হবে। এখন পয়েন্ট হলো এর সময় নিয়ে, কখন হবে গণভোট, আগে হবে নাকি নির্বাচনের দিন হবে? দেখেন আগে পরে দুটাতে ভালো মন্দ দুটি আছে। আমি যদি এটা একটু বলি আর কি, যদি একটু সময় দেন, সেটা হলো যদি নির্বাচন, আপনার বাংলাদেশের যে কোনো একটা নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যেখানে সব মানুষের ইনভলভমেন্ট থাকবে, মিনিমাম 1500 কোটি টাকা খরচ হয়, মিনিমাম। তা আপনি এক মাসের ব্যবধানে দুইবার এত টাকা খরচ করবেন কেন? এটা হলে প্রথম প্রশ্ন, যে মানে আগে হওয়ার বিপক্ষে আর কি। আবার আগে হওয়ার বিপক্ষে আরেকটা ভয়ঙ্কর মানে আপনার বিষয় আছে। সেই জিনিসটা হলো, আপনি জানেন বাংলাদেশে যাবৎকালে 3বার নির্বাচন হয়েছিল, গণভোট 3বার গণভোট হয়েছিল। প্রথমবার করেছিল 77 সালে এরশাদ সাহেব, দ্বিতীয়বার 85 সালে করেছিল এরশাদ, এবং তৃতীয়বার করেছিল 91 সালে শাহাবুদ্দিন সাহেবের আমলে। তখন অবশ্য অলরেডি ইলেক্টেড হয়ে গেছে মানে আপনার হাসিনা মানে খালেদা জিয়া। 3বারের মধ্যে ডিফারেন্স দেখেন, প্রথম দুইটা ছিল তাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য, মানে সামরিক শাসকরা বৈধতা নিয়েছে। তো ওইটা তো মনে করেন আপনার 89%, মানে 89 না সরি 98% ভোট পেয়ে জিয়াউর রহমান হয়েছে। ওটা কি হয়েছে আপনারা জানেন, এরশাদ আমরা জানেন, ওটা কোনো ব্যাপার না। সবচেয়ে ভয়ঙ্কর হলো তৃতীয়বার যেটা হয়েছিল, সেটা হয়েছিল 91 সালে। তখন প্রশ্নটা ছিল যে এই প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে পার্লামেন্ট শাসিত, মানে পার্লামেন্ট পদ্ধতিতে যাওয়া, এটা কিন্তু একটা ভ্যালিড রিজন ছিল। তো এই ভ্যালিড রিজন নিয়ে যে ভোটটা হয়েছিল, গণভোট, আপনি মনে করছেন, আপনি মনে আছে নিশ্চয়ই, সেই গণভোটে ভোট পড়েছিল মাত্র 35%। এখানে ভোট পড়েছিল 35%। কারণটা কি? কারণটা হলো আমাদের ভোটিং সিস্টেমটাই এমন যে মানুষ এমনি এমনি ভোট দিতে যায় না, মানুষকে ভোট কেন্দ্রে নিতে হয়। এবং যখন পার্লামেন্ট ইলেকশন হয় তখন ওই এলাকায় যারা প্রার্থী থাকে, পক্ষ বিপক্ষ সবাই মিলে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যায়, তুমি আমার পক্ষে দাও, তুমি আমার পক্ষে দাও। কিন্তু গণভোটের সময় তো প্রার্থী নাই। গণভোটের সময় যারা ভোট দিবে তারা নিজস্ব ইচ্ছায় ভোট দিবে, সেই ভোট তো কেউ যাবে না। তো যদি গণভোটে ভোট কম পায়, যদি ভোট পড়ে 30%, 35%, তো সেই গণভোট আদৌ বৈধতা পাবে কিনা এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকবে। আবার ধরেন আরেকটা কথা বলি, যেটা নাকি আবার জামাতে যে কথা, জামাতের যুক্তিটা একটু দেই। জামাত যেটা বলছে যে একদম নির্বাচনের দিন হইলে পরে মানুষ এলোমেলো হয়ে যাবে, দুইটা ব্যালট পেপার বুঝতে পারবে কিনা, হ্যাঁ এটাও একটা সমস্যা আছে। আবার নির্বাচনের কমিশনের পক্ষে একই দিনে দুইটা ইলেকশনের ফল দেওয়া সম্ভব কিনা, এগুলো নিয়েও বিতর্ক থাকবে। এটা অবশ্যই একটা সমস্যা, কিন্তু সমস্যাটার সমাধান কিন্তু এখন আসে নাই। এবং সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি এই হানা ভোটে না বিজয়ী হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো পুরো সংস্কার প্রক্রিয়া শেষ। জনগণের সংস্কার প্রক্রিয়া চায় না, তাহলে তাই হবে। তাহলে সেক্ষেত্রে কি করবে তারা? এবং না বিজয় হওয়ার সম্ভাবনা আমি দেখি, সম্ভাবনা দেখি এই কারণে, ধরেন আওয়ামী লীগের লোকজন না ভোট দিয়ে দিল, তারপরে আপনার বিএনপি তো এই গণভোট খুব আনন্দের সঙ্গে রাজি হয় নাই, গণভোট চায় নাই, তো তারাও যদি না ভোট দিয়ে দেয় তাহলে তো ফেল ভাই। এখন যারা এটা নিয়ে এত মাতামাতি করতেছে তারা এগুলি বোঝে কিনা আমি জানি, নিশ্চয়ই বোঝে, তাদের হয়তো অন্য ধান্দা আছে, আমি জানি না কি হবে। আমি বলতেছিলাম মাসুদ কামাল, যে এই সমস্ত বাদ দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটা হয়নি 15 বছরে, সেরকম একটা ভালো নির্বাচন দিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিই। যেহেতু এই রাজনৈতিক দলগুলো 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে এবং যেহেতু একটা মানে পরিবর্তন হবে এরকম একটা তারা অঙ্গীকার করছে, ঐক্যমত্য কমিশনে করছে, ঠিক আছে, তারা সেই যৌথ ঘোষণায় একটা স্বাক্ষর করুক,
তারপরে যে নির্বাচিত হবে বা যারা পার্লামেন্টে যাবে তারা সম্মিলিতভাবে সেটা বাস্তবায়ন করুক। এইটুক বিশ্বাসটা যদি না রাখা হয় তাহলে তো আপনি ধরে বসে করবেন, সে সুযোগ পাইলেই তো দৌড় মারবে, সে সুযোগ পাইলেই তো এটাকে ভায়োলেট করার চেষ্টা করবে। ধরে বেঁধে কি হয় এইসব? এটাই তো মূল কথা, যে আপনি যে জোর করে করতেছেন করেন আপনি, তারপরেও তোমার সংবিধান তারা চেঞ্জ করে নিতে পারে যদি একটা সেরকম সংখ্যাগরিষ্ঠ থাকে। যেমন আপনার তাহলে ওই যে হলো না এটা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল না, এটা তো বাতিল করছিল কয়েক না। কয়েকবার এই পদ্ধতিতে নির্বাচন হইতে হইতে শেখ হাসিনা এসে বাতিল করে দিল। মানে তার যে কমিটি করছিল, সংসদীয় কমিটি, তাদেরও সুপারিশ ছিল, সেটাও তো রাইট। শেখ হাসিনা মানলো না। তাতে কি লাভ এই সমস্ত করে? কাজেই এগুলো হলো কি, জোর করে আপনি ঘরে ঢুকাইতে পারবেন না। এবং এখন যেটা হচ্ছে জোরাজুরি হচ্ছে, এবং আমার কেন হ্যাঁ, যেন মনে হয় এই জোরাজুরিটা করা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যে। এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়। যে জিনিসটা আপনি বললেন যে এই সরকারের জন্য সবচেয়ে ভালো হতো একটা নির্বাচন দিয়ে দেওয়া, যেটা নাকি নেপালেও হচ্ছে। নেপাল কি করছে, হ্যাঁ, হ্যাঁ। দায়িত্ব নেওয়ার পরেই তারা, আর ওনারা হলো কি দেশটা নেপালে মনে পরিবর্তন আছে করবে। আপনার ওই একটা বৈঠকে কিন্তু ওই যে জেনজিরা গেছিল সুশীলা কার্কির কাছে, বলছিল যে হুম। এরকম ঘন ঘন সরকার পরিবর্তন হয়, এটার একটা পার্মানেন্ট, অর্থাৎ ওই আসন ভিত্তিক নির্বাচনের জন্য বোধহয় তারা ইয়ে করছিল, বলছে যে এটা আমাদের দায়িত্ব না, এটা যারা পার্লামেন্টে নির্বাচিত হবে এটা তারা করবে, আমাদের তাই তো করা কাজ। উচিত। মানে এরা যারা এই পরিবর্তনগুলি করতেছে, যারা এই সংস্কারগুলি করতেছে, দুই ভাই শুনেন আমি একটা কথা বলি। মাঝে মাঝে তো আপনার আমারও মনে হয় দেশটা এইভাবে চলা ঠিক না, দেশটা হুম, ওইভাবে হুম, চললে ভালো হইতো মনে হয়। তো প্রশ্ন হলো কি, মনে তো হতেই পারে, কিন্তু হুম, হুম, এরকম কি সবার মনে হয়? যদি হুম, সবার হুম, মনে না হয়, আমি যদি মনে করি মানুষ কিছু বুঝে না, আমি যেটা বুঝি এটাই ঠিক, তাহলে তো এটা গণতন্ত্র হলো না। হুম, তাহলে তো হুম, গণতন্ত্র হলো না। এখন তারা বিশেষজ্ঞ নিয়ে আসছে কয়েকজনকে, ওনারা ঠিক, বদিউল আলম মজুমদার উনি ঠিক, উনি যেটা বলবো যে ওইভাবে নির্বাচন হতে হবে। আলী রিয়াজ সাহেব উনি ঠিক, উনি, আরে ভাই ওনারা কারা? কারা? ওনাদের অতীত কি? অতীতে ওনারা কি এমন মানে ভাই করছে যে জাতি তাদের মর্মর মূর্তি বানায় রাখবে? তাদের অ্যাচিভমেন্ট কি? একজন দেশ ছেড়ে পলাইছে, তারা এই দেশটাকে মূল্যায়ন করতে পারলো না, অতএব ওনাকে আমেরিকা যেয়ে নিয়ে মূল্যায়িত হতে হলো। আরেকজন হাঙ্গার প্রজেক্ট প্রজেক্ট করে কি যে করছে, মানুষের কটা মানুষের ক্ষুধা মিটাইছে, এটা একমাত্র উনি জানেন, আর কেউ জানে না। তো উনি কি রে ভাই? এই সমস্ত এনজিও লোকদেরকে আইনে, এনজিও ভাড়াটে লোকজনকে আইনে ওনারা দেশ পরিবর্তন করে ফেলে। ওনারা জানে যে পলিটিক্যাল পার্টিগুলিকে কি করতে হবে। যদি জানেন তাহলে পলিটিক্যাল পার্টি বানাইতেন, বানাইতেন আমার কাছে পলিটিক্যাল পার্টি। আমার কাছে মনে হয় প্রতিদিন যেমন ট্রাইব্যুনালে হাজিরা দেয় রাজনৈতিক দলের নেতারা, যে হাজিরা দেন ট্রাইব্যুনাল। আমি কালকে বলতেছিলাম কি, এটা হলো পলিটিক্যাল সবগুলো পার্টিকে রিমান্ডে নিয়ে, রিমান্ডে নিয়ে মাস্টার সাহেব এসে মাস্টারি করে, এটা করতে হবে ওটা করতে হবে, মাস্টার বাইরে বাই। আর এই পলিটিক্যাল পার্টিগুলিও মানে এদের কোনো মেরুদণ্ড নাই। বেসিক আমার যেটা মনে হয় 35টা পার্টি দেখেন, আবার আরেকটা দেখেন, এটা কি জাতীয় ঐক্যমত্য? ওকে, জাতীয় হুম, ঐক্যমত্য, জাতি এখানে আছে। হুম, এই যে 35টা পার্টি আছে, এই 35টার মধ্যে আমি মিনিমাম বলতে পারি যে অর্ধেকটা 50% ধরেন আপনার 20টা পার্টি, আমি বলবো যে 20টা পার্টির ভোট ওই যে যাদেরকে আপনি বাদ দিচ্ছেন না জাতীয় পার্টি, ওই জাতীয় পার্টির চেয়ে কম। ওই 20টা পার্টির সম্মিলিত ভোট জাতীয় পার্টির চেয়ে কম। তো এইগুলিকে নিয়ে আপনি জাতীয় ঐক্যমত্য করে ফেলেছেন। তো জাতীয়, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ কারেন্ট নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, ঠিক আছে, হুম, হুম, রাজনৈতিক মিছিল মিটিং করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগে তো আপনি নিষিদ্ধ করেন নাই, হুম, হুম। তো তারা আলোচনায় আসতে পারতো না? তারা তাদের মতামত দিতে পারতো না? তাদেরকে ডাকবেন, আচ্ছা ঠিক আছে, তারাও ডাকলেন না, বুঝলাম ডাকেন নাই, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন? ঝুঁকি দেখান। হুম, হুম। জাতীয় পার্টি কি জাতি না? ওয়ার্কার্স পার্টি কি জাতির অংশ না? জাসদের কি দুই একটা সমর্থক নাই? আপনারা জাতীয় ঐক্যমত্য করতেছেন, আচ্ছা, এই ঐক্যমত্য আপনি কিন্তু আমি পেন মিলে আছে। যদি আপনি আমি যদি মিলে একটা পার্টি করে করতাম, তাহলে কি আমাদেরকেও প্রতিদিন হাজিরা দিতে হইতো? অবশ্যই ডাকতো। যাইতেন আপনি? আমি যাইতাম, কিন্তু আমি যাইতাম, যাইতেন না? আমি যাইতাম এখানে, কারণ আমি শুনেছি ওখানে নাকি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এনে খাওয়া টাওয়া খাওয়াইতো। আমি তাই তো নাকি? খাওয়ার আগ মুহূর্তে যাইতাম, হ্যাঁ, খাওয়ার আগ মুহূর্তে যাইতাম, খেয়ে দিয়ে চলে আসতাম। ভাই, খাওয়ার তো আমি সবসময় পাই না, বুঝছেন না, একটা চান্স মাগনা মাগনা খেয়ে আসতাম, আর কি করবো। তাহলে তো ওইটা তো একটা ব্যয়বহুল, ওইটা কত খরচ হলো এই পর্যন্ত?
এই খরচের কথা কেউ জিজ্ঞাসা করতে পারবে না, জিজ্ঞাসা করলে নাকি আপনার চাকরি যাবে গা, বাবা। জিজ্ঞাসা করলে আপনি ফ্যাসিস্ট। মানে আরামে আছে মানে আর কি, আরামে আছে, বুঝছেন না? ফ্যাসিস্টের মানে সহযোগী। গরিব মানুষের অর্থ এইভাবে অপচয় করার জন্য তারা একটা মহা আনন্দের মধ্যে করতেছে আর কি। হুম, হুম, হুম। আচ্ছা মাসুদ কামাল, আর একটা জি। বিষয় আসি। এই এই যে কি হচ্ছে কি মানে, কালকে রাতে একটা ব্যাপক ইয়ে ছিল, মানে সবাই বেরিয়ে মানে কোনো একটা ঘটনা, দুর্ঘটনার কোনো সম্ভাবনা ছিল।